প্রিয় দর্শক ও শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্তর্কথন নিবেদিত প্রকাশ অনুষ্ঠানের আমাদের সঙ্গে অতিথি হিসেবে যুক্ত রয়েছেন শাহপুরী বেগম, যিনি একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর মা। যেহেতু আজকে বিশ্ব মা দিবস, সে কারণে আজকে আমাদের প্রতিবদ্ধ বিষয় হচ্ছে আলোচনার মা। মা শব্দটি এমন একটা অমূল্য শব্দ যার তুলনা কারোর সাথে চলে না। এটি এমন একটা জাদুঘর শব্দ, এটা এমন একটা মন ছোঁয়া শব্দ যেটা কোনো রকম কোনো উপমা, কোনো শব্দ দিয়ে এটা এক্সপ্লেন করার মতো না। আজকে বিশ্ব মা দিবস উপলক্ষে আমি সমস্ত অটিজম আক্রান্ত সকল শিশুর মাদেরকে আমি সেলুট জানাচ্ছি এবং আমি আমার হৃদয় অন্তঃস্থল থেকে তাদের প্রতি ভালোবাসা জ্ঞাপন করছি। সুতরাং আর দেরি নয়, আমি এখনই আমাদের বিশেষ যে অতিথি আছেন শাহপুরী বেগম আপা, ওনার সাথে আমাদের প্রাথমিক আলোচনা পর্বটা এখনই শুরু করতে যাচ্ছি। আসসালামু আলাইকুম আপা। এবারে আজকে আজকে বিশ্ব মা দিবস। প্রতিটা মাকে বিনম্র শ্রদ্ধা এবং ভালোবাসা। আমি একজন স্পেশাল বাচ্চার মা। আমার ছেলের নাম আশরাফুদ্দিন ফিদা। আমার ছেলের বয়স এখন 20 বছর। আমি তো আগে কখনই চিন্তাই করতে পারি নাই যে আমার একটা স্পেশাল বাচ্চা হবে। আমার জীবনে এতটা পথ আমি এভাবে আমি পার করব। আমার অন্যান্য মানুষের মতো আমার জীবনটা কিন্তু আপা অন্যভাবেই হতে পারতো, তাই না? জি জি। কিন্তু এখন একটা স্পেশাল বাচ্চা নিয়ে যে কি যুদ্ধটা, হুম, যখন নতুন জীবন শুরু করলাম তখন তো আমি বুঝতে পারি নাই যে আমার এই বাচ্চাকে নিয়ে বা আমি এরকম একটা স্পেশাল বাচ্চার মা হব, কখনোই চিন্তা করতে পারি নাই আপা। আহা। হুম। ও আবার একটু আসবে, একটু দেখে আমাকে, আমি কার সাথে কথা বলছি। যাও, মা কথা বলছি, চলে গেল। আপা যখন আমার প্রথম কনসেপ্টটা করলো, জি। আমাদের কত চিন্তা ভাবনা, কত সুন্দর একটা পরিকল্পনা। তারপর যখন বেবিটা হলো, কোনো প্রবলেমই কিন্তু আমার ছিল না। কিন্তু তারপরও দেখা গেল যে জন্মের পর 3 মাস 4 মাস পরে দেখলাম যে আমার বাচ্চাটা এমনি সবকিছু নর্মাল, তার শব্দ করলে নর্মাল বাচ্চারা যেমন একটু শব্দ করলে ওরা ফিরে তাকায়, হ্যাঁ, আচ্ছা। ওর এই রেসপন্সটা হতো একটু দেরিতে। কত বছর বয়সে ওর বৈশিষ্ট্যগুলো, অটিজম বাচ্চার যে বৈশিষ্ট্যগুলো সেটা প্রকাশিত হয়েছে কত বছর বয়স থেকে? তখন তো আর এই ব্যাপারটা, অটিজমের ব্যাপারটা ওইভাবে ছিলই না। হুম। যার জন্য আমি বুঝতে পেরেছি অনেক দেরিতে, আচ্ছা। প্রায় চার 4 বছর, 5-6 বছর, 4-5 বছরই আমি বুঝতে পেরেছি। আচ্ছা, কিন্তু দর্শক এই যে অটিজম, এই হচ্ছে। জিনিসটা কি, হ্যাঁ, হুম হুম। ওইটা বুঝতে অনেক সময় লেগেছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা সমস্যা তার আছে, তো আপনার কোথাও একটা সমস্যা আছে। আপনার বাচ্চার আজকে অন্য সব বাচ্চাদের মতন বা মতো না, হ্যাঁ। আমার অন্যান্য আত্মীয় স্বজন ভাই বোনদের বাচ্চাদের মতো আমার বাচ্চাটা ওরকম না। তারপর আমি এই করলাম, স্কুলে দিলাম। তারপর ডাক্তার করলো যে আপনি একটা কাজ করেন, বাংলা চ্যানেল, সমস্ত বাংলা চ্যানেল, যে হিন্দি চ্যানেল, একবার ইংলিশ চ্যানেল, এখনো কিভাবে কথা বলবে বা শব্দটা কি করবে ওটা তো বুঝতে পারছে না। আপনি
কাজে বাংলা চ্যানেলগুলি দেখেন। তখন আমি তাই করলাম। করার পরও আর করতে পারলাম না। ওর ভালো একটা ইমপ্রুভমেন্ট হচ্ছে না। ইমপ্রুভমেন্ট করতে পারলাম না, ডেভেলপটা হচ্ছে না। তারপর দিলাম স্কুলে। স্কুলে দেওয়ার পরও অনেকদিন ১-১.৫ বছর ছিল। আমার এই বাসার কাছাকাছি স্কুলটা, ঢাকা টিউটোরিয়াল। এটা কি হ্যাঁ, প্রাথমিক ম্যাডামটা স্কুলে দিয়েছেন নাকি নরমাল স্কুলে? না, নরমাল স্কুলে। ১ম আমি নরমাল স্কুলেই দিয়েছিলাম। আচ্ছা আচ্ছা। অনেক দিন পর্যন্ত ট্রাই করেছি। এখানে যখন দিলাম, দেওয়ার পর যখন ওর ডেভেলপটা আমি বুঝতে পারছিলাম না, তখন ওকে কি করলো, অনেক প্যারেন্টসরা একটু করছিল যে আপনি অন্য কোথাও দেখেন, ওখানে ওকে দিয়ে লাভ নেই। তারপর আমি ওখান থেকে এনে বাসায় এসে অনেক দিন পর্যন্ত অপেক্ষা করছিলাম যে কি করব। তারপরে আমি অনেক চিন্তা ভাবনা করে আমি খবর পেলাম যে মহাখালী শাহিদ যে ওই শাহিদ ওখানে জি জি। হ্যাঁ, নাক কান গলার যে ইয়ারলস বাচ্চাদের যে একটা আছে, ওই হসপিটালে ওখানে একটা স্কুল আছে, শাহিকে দিচ্ছে। শাহিকে ওখানেও ছিল অনেক দিন। তারপর ওখানে একটা টিচার ছিল জয়ন্ত বাবু স্যার। জয়ন্ত বাবু স্যার যখন দেশের বাইরে চলে গেল, তখন আবার আমাদের বাচ্চাদেরকে ওই অন্যান্য বাচ্চাদের সাথে দিয়ে দিল, কিন্তু করলো না। ওই সেম প্রবলেম যে গার্জিয়ানরা অনেকে অনেক রকম কথা বলছে, কিন্তু অনেক বেশি খারাপ লাগতো আপা যে এত বেশি এলোমেলো কথা বলছে এরা, আর এমন একটা বাঁকা চোখের চাহনি এদের যে আমি মনে হতেছে যে আমি কি যেন একটা পাপী মানুষ। আপনি যখন সাইকে ভর্তি করিয়েছেন, আমি যেটা জি জানি, আপা, না, হিয়ারিং ইম্পেয়ারমেন্ট বাচ্চাদের স্কুলটা বেসিক্যালি এটা আলাদা। তো আপনি যখন আলাদা, আপনার হ্যাঁ। দিয়েছেন, সেটা কি কম্বিনেশন ছিল হিয়ারিং ইম্পেয়ার্ড বাচ্চাদের সাথে, নাকি এটা আলাদা ছিল অটিজম না সেকশন? না, ওইটা আলাদা ছিল। ওইটা ওই আলাদা ছিল। জয়ন্ত বাবু স্যার একজন টিচার ছিলেন। উনি প্রায় ৬-৭টা ১১টা বাচ্চা ছিল, ওখান থেকে কমতে কমতে আর ৮-৯টা বাচ্চা ছিল, হয়ে গেল। ওই আচ্ছা। স্যার ওই বাচ্চাদেরকে নিয়ে শুধু কাজ করতেন। স্যার দেশের বাইরে চলে যাওয়াতে স্যার আবার এই বাচ্চাগুলি, এখন আমরা কি করব, আমরা নিজেরাও তো বুঝতে পারছিলাম না যে আমরা কোথায় যাব। জি জি জি। কিন্তু স্যার থাকা অবস্থায় কিন্তু স্যার খুব সুন্দর করে আমাদেরকে একটা সুন্দর গাইডলাইন দিয়ে খুব সুন্দর করে আমাদেরকে শিখায় দিয়েছিলেন। তারপর আমি আমরা কোথায় যাব আমরা আর বুঝতে পারছিলাম না। তখন আমরা ওই এয়ারলস বাচ্চাদের সাথেই কিছুদিন আমরা ছিলাম। অনেক দিন ছিলাম। থাকার পর তারপরে আমরা আবার সরে চলে আসলাম। আর আমার বাসা থেকে সাহিত্য সে বহুদূর। আপনার বাচ্চার অটিজম যখন একটু আস্তে আস্তে অটিজমের মধ্যে হচ্ছে, কন্ডিশনে সে পতিত হয়েছে, তখন কি কি ধরনের লক্ষণগুলো প্রকাশিত পেয়েছে? একটু যদি আপনি ডিটেলস বলতেন, তাহলে হয়তো বা অনেক অভিভাবকরা সেটা জানার পর হয়তো বা সিনসিয়ার হবে বা তারা অ্যালার্ট হবে। একটু যদিও আপনার বাচ্চার কি কি লক্ষণ ছিল সেটা একটু যদি বিস্তারিত বলেন দর্শকের উদ্দেশ্যে, সেটা একটু ভালো হতো। ওর প্রথম লক্ষণটা ছিল ওই যে আই কন্ট্যাক্টটা একেবারেই ছিল না। আই কন্ট্যাক্টটা একেবারে। আই কন্ট্যাক্টটা ছিল না। তারপর যে কোনো একটা জিনিস নিয়ে খুব জেদাজেদিটা করতো সে। মানে একটু চিৎকার করে ঠিক ছিল। সে কিন্তু আহ, যেহেতু সে চাইতে পারতেছে না, সে কিন্তু মুখে কোনো কথাই বলতো না। খুব আচ্ছা শব্দ করে সুন্দর করে হাসতো, কান্নাও করতো, কোনো একটা কিছু চাওয়া পাওয়ার জন্য সে খুব কান্না করতো, কিন্তু সে কিন্তু মুখে বলতো না, বাবা মা বলতো না যে আচ্ছা মা আচ্ছা। এটা লাগবে ওটা লাগবে। হ্যাঁ বাবা, কিন্তু ওরকম সে কখনোই বলতো না। এমনি তার আন্ডারস্ট্যান্ডিংটা কেমন ছিল, তার বুঝ ক্ষমতাটা কেমন ছিল বয়স অনুযায়ী বাচ্চাদের তুলনায়? না, আন্ডারস্ট্যান্ডটাও খুব একটা ভালো ছিল না। আচ্ছা সে আচ্ছা। কখনো কখনো ভালো ছিল, হ্যাঁ, কিন্তু বেশিরভাগই সে
কোনো রকম আন্ডারস্ট্যান্ড ছিলই না। সে কি অন্য সব তখন বাচ্চা খেলতো বা সমবয়সী বাচ্চাদের সাথে মিশতে পারতো? না 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 মিশতে পারতো না, কারোর সাথেই মিশতে পারতো না। একা একাই এলোমেলো খেলতো বা একা একাই। আর যেহেতু বাসায় সব বড়রা, ওর ফুপুরা ছিল, দাদি ছিল, আর বাবা মারা তো আছেই। তো ওদের সাথে খুব ওই যে সাউন্ড দিয়ে টিভি দেখতো, ইংলিশ সিনেমাগুলি দেখতো যখন, তখন ওইগুলি দেখতো আর ওই গু 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 করে শব্দ করতো আর খুব মানে ওইভাবে সে তার প্রকাশটা করতো। তার ভালো লাগা মন্দ লাগাটা সে ওইখানেই সে করতো। তখনও কি সে সেই বয়সে কি দুই একটা শব্দ বলতো, মিনিংফুল কোনো অর্থ বলতো, নাকি একদমই না কথা না বলতো? না 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 বলতো না, বলতো তখনও না। সে শব্দ বলতো না। কিন্তু আহ, আমি যখন শিশু বিশেষজ্ঞর কাছে নিয়ে গেলাম সমরিতায়, ডাক্তার নাজিম সাহেব, ডাক্তার নাজিম আহমেদ ছিলেন, ওই ডাক্তার সাহেব আবার আমাকে বলে দিছিলেন যে আপনি যেমন বাহিরে গেলে এটা গাছ, হ্যাঁ, আর পাতা, হ্যাঁ, এই যে কাক, কাক কিভাবে ডাকে, যেমন যেইগুলি আমাদের সাধারণত দেখা যায়, কাক কিভাবে ডাকে, এভাবে ডাকে, হ্যাঁ, যে চড়ুই পাখি, শালিক, মানে যখন যেটা দেখবেন ওটাই বলবেন, হ্যাঁ। আর ও যেন নিজ থেকে বলতে পারে, আচ্ছা, ওটা চেষ্টা করবে। আসলে এই বাচ্চাদেরকে নিয়ে একটা সমাজে চলা, একটা পরিবেশে চলা, বা যে কি যে ডিফিকাল্ট। মাঝে মাঝে যদি ছেলেকে নিয়ে একটু নিচেও নামতে যেতাম, দেখা যেত আশেপাশের মানুষজন বলতো, ভাবি আপনার ছেলের মনে হয় জিনে আসর করছে, হ্যাঁ, ওকে ও একটা হুজুর দেখান, এটা করেন ওটা করেন। সমস্ত লোকজন এরকম। তো তারপর বাসার পাশে রাস্তা দিয়ে হাঁটতে গেলেও আমার এই পাশের বাসায় এক বোরকলি মহিলা এক বাচ্চা নিয়ে হাঁটতেছে ফিদার সময়। আচ্ছা। আমার এখনো আপা এত খারাপ লাগে ওই কথাটা মনে পড়লে। সে ওই মাটা বলতেছে, আমি বলতেছে ওই যে দেখ তোর পেছনে ওই পাগল ছেলেটা আছে। বাসার সামনে রাস্তা দিয়ে হাঁটা চলাটাও যেন আগা- খুব বেশি ছিল। মানে আসলে বাসার মানুষই বলতো যে কি বলবো যে আম, মাদের খাসলত ভালো হলে কি আর এই ধরনের বাচ্চা কাচ্চা হয় না? এটা আপনার পরিবার থেকে মানুষ ছিল? হ্যাঁ, ওরকমই বলতো আমাকে। মানে সেই যে দুঃখটা, মানে আমার কলিজার মধ্যে যে দাগটা লাগা, ওই সেই ওখান থেকে আমার আর আসলে আমার এরপরে আর কখনোই হতো না। বলতো যে আহ, আগেকার দিনের মানুষে ৮-১০টা বাচ্চা কাচ্চা হয়, যেগুলি অসুখ বিসুখ হয় ওগুলি তো মারাই যায়, এরকম পাগল ছাগল তো আর হয় না। মানে স্পষ্ট ভাষায় এভাবে বলা হতো। তারপর এই ছেলের পেছনে এই যে আমি আমি এই স্কুল ওই স্কুল যাচ্ছি, কি হবে, এই ছেলেকে তখন স্কুল পড়ায় কি হবে? কি আপা, আপনার স্বামী কি আপনাকে সাপোর্ট দিয়েছিল? জি। আপনার পরিবারের মানুষগুলো হয়তো বা আপনাকে হচ্ছে বিভিন্ন ধরনের ব্লেম দিয়েছে, বা আপনাকে হচ্ছে গিলটি মনে করছে আপনি মেইন রিজন এটার জন্য, অটিজম বাচ্চা হওয়ার জন্য আপনাকে মেইন গিল্টি পার্সন বলেছে, কিন্তু আপনার স্বামীও কি আপনার পাশে ছিল, নাকি উনিও? সাপোর্ট, সে পাশে ছিল বলতে আহ কখনো হ্যাঁ কখনো না, আচ্ছা আচ্ছা, মানে কখনো হ্যাঁ কখনো না। কিন্তু ওর ছিল ইটা এরকম ছিল যে আমি আছি তুমি যাও, আচ্ছা আচ্ছা, তার মানে সে আমি কিছুটা তো হলেও আছি। দিয়েছে। কিছুটা হ্যাঁ, ওর সাপোর্ট আছে বলেই আজকে আমি এই পর্যায়ে আসতে পেরেছি আপা। আমি ফিদাকে নিয়ে আসতে পেরেছি শুধু ওর এই সাপোর্টে। যেমন ও বলতো যে আমি আছি তুমি যাও, ও নিজের সাথে যে কোথাও যেত না, নিয়ে যাওয়ার ইটা ছিল না, কারণ ফিদাও একটু বাহিরে যেতে পারতো না বলে, বা কারোর সাথে মেলামেশা করতে পারতো না বলে খুব হাইপার ছিল, খুবই মাঝে মাঝে খুব হাইপার হয়ে যেত। তখন তাকে দুপুর কি সকাল কি বা রাত্র কি আমাকে তখন বাধ্য হয়ে একাই একটা রিক্সা নিয়ে
আমি সংসদ ভবনের এই পাশ দিয়ে একদম আড়ংটা যে আড়ংয়ের ওই পার পর্যন্ত ঘুরে 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 তারপর আমাকে আসতে হতো। ফিদাকে নিয়ে আমি কি না করেছি বা কোথায় মানে চেষ্টা সব মানে কোথায় না গিয়েছি বা কি না করেছি। স্কুলে যাওয়ার পরের কি কি ইমপ্রুভমেন্টটা কেমন হয়েছে একটু যদি বিস্তারিত বলতেন। ফিদার স্কুলে যাওয়ার পরে সবচেয়ে ভালো ইমপ্রুভমেন্টটা হয়েছে স্কুলে যাওয়ার পরে ফিদা স্কাউট করেছে। ফিদা স্কুলের গ্রুপ নাচ বা একা নাচ ওটা আচ্ছা শিখেছে শুধু স্কুলে দেওয়ার পরে। হ্যাঁ, তারপর ও নিজে একাই হারমোনিয়াম বাজায় গান শিখতে পারতো। তারপর আমি টিচারও রাখলাম বাসায়। সেই টিচার এসে দেখে বলছে যে আপা আমি তো নর্মাল বাচ্চাদেরকে নিয়ে টিউশনি করি, ফিদা কিন্তু এর চেয়ে অনেক ভালো। আমি জীবনে এত বেশি যুদ্ধ করেছি আপা, ঘরে বাহিরে, মানে খুবই বাজে ভাষায় কথা শুনেছি আপা। আর এখন মানুষ অনেক সচেতন হয়ে গেছে, অনেক সচেতন হয়েছে, অনেক মানে চোখ কান খুলেছে অনেক। কিন্তু আচ্ছা আগে যে একটা আমার লজ্জা সংকোচ আর সারাক্ষণই মনে হতো কি যে অপরাধ বোধটা আমার, কারণ চতুর্দিক থেকে তো আমাকেই ওই ব্লেমটা দেওয়া হইতেছে যে আমি যেহেতু একটা অসতী মা, আমি যেহেতু একটা কি বলে, আমি যেহেতু একটা পাপী মা, আমার কারণেই এই বাচ্চাটা। হ্যাঁ, তো আমি তো তা না। এই যে আমি যদি খারাপই হয়ে থাকি, আমার এই বাচ্চাটা যদি না না তাহলে এখন যে আমার বাচ্চা কোরআন শরীফ ৩ বার খতম দিয়েছে, আমার ছেলে যে সুন্দর করে আজান দেয়, ও যত দোয়া কালাম পড়ে, ও আমার ছেলে এখন নিজে নিজে এখন এখন খারাপ লাগে তখন আমি আমার ছেলেটাকে একটা ভালো কিছু রান্না করে ঘরের মধ্যে ওকে দিতে পারি নাই। আমার ছেলে আমাকে এখন কি না করে দেয়, আমার বিছানা করে দেয়, আমাকে তরকারি কেটে দেয়, আমার পেঁয়াজ আদা রসুন কেটে দেয়, তারপর আহ কাপড় ভাঁজ করে দেয়। কিন্তু ওই যে মাদেরকে একটু ও একটু টেকনিক করতে হয়। যেমন আমি বলি যে আহ আমার ভীষণ মাথা ব্যথা করছে, আমি এখন বিছানা করতে পারবো না, আচ্ছা তুমি আমার বিছানাটা করে দাও, আমার প্রচন্ড কোমর ব্যথা, আমি এখন কাজ করতে পারবো না। ঠিক এসে সে যে চাদরটা তুলতে হবে, চাদরটা চেঞ্জ করতে হবে, হ্যাঁ বালিশের কভারগুলি চেঞ্জ করতে হবে, এগুলি ঠিক করো সব। আমি ওই পাশে বসে থেকে তাকে দেখা বলে দিতে হবে। হ্যাঁ, মানে অটিস্টিক বাচ্চাদের আপনি ওকে ইস্যু দিয়ে ওকে কাজে এঙ্গেজ করাচ্ছেন যে আমার এঙ্গেজ করা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এভাবেই তাকে করতে হয়। হ্যাঁ, ওরা এখন দেখলাম যে অনেক ভালো কিছু আপা, ওকে সময় দিয়ে দিয়ে এর জন্যই যে আমার আপা কি বলবো যে আমার বুকের ভেতরটা একেবারেই মানে ঝাঁঝরা হয়ে যাওয়া। হ্যাঁ, আসলে এটা উম, অভিভাবকের যারা অটিজমে আক্রান্ত শিশু তাদের অভিভাবকের প্রায় হচ্ছে এই ধরনের ঘটনা ঘটে, যেমন হচ্ছে তারা মানসিকভাবে ভারাক্রান্ত থাকে এবং তারা একটা জীবন সংগ্রামের মাধ্যমে তাদের জীবনটাকে মানে অতিক্রম করে এরকম। সো দ্যাটস ওয়াই মানে আমাদের উচিত প্রত্যেকটা অটিজম শিশুদের অভিভাবকদেরকে মনোবল না হারিয়ে সামনে এগিয়ে যাওয়ার মতো সাহস যোগাতে। সাহস যোগানো। তাদের বাচ্চাগুলো আসলেই তখন আহ আমরা বলি যে প্রত্যেকটা বাচ্চার মধ্যে হচ্ছে মানে বেটার কোয়ালিটি আছে। এই অভিভাবকরা যদি হচ্ছে আচ্ছা তাদের আপা, আচ্ছা, হ্যাঁ, এরপর অনেক, দেয়, ওরা আসলে অনেক দূরে এগিয়ে যাবে। সেটাই, হ্যাঁ, শাহপুরে আপার সাথে কিছু কথা অ্যাড করছি, যেমন জি আমি আপা, চাচ্ছি প্রত্যেকটা অভিভাবকদেরকে তারা যেন হতাশ না হয় এবং
বাচ্চাদেরকে অবশ্যই যাতে আর্লি ডায়াগনোসিস করে, বিকজ হচ্ছে আর্লি ডায়াগনোসিস করলে ট্রিটমেন্টের রিকভারি চান্সটা অনেক বেটার থাকে। আর এটা একটা, আর অবশ্যই বাচ্চাকে মানে বাহিরের পরিবেশের সাথে একটু মেশানো। মেশানোর সুযোগটা, জি আপা, এটা খুবই জরুরি আপা, আর এটা খুবই জরুরি। আর ডায়াগনোসিসটা করার পরে ওদের হচ্ছে বাচ্চার প্রবলেম অনুযায়ী অবশ্যই বিশেষজ্ঞ ডাক্তার, যেমন যদি একটা বাচ্চার ডায়াগনোসিস করার পরে, অটিজম ডায়াগনোসিস করার পরে যখন দেখা যায় যে তার স্পিচের প্রবলেম, তখন অবশ্যই একজন কথা ভাষা বিশেষজ্ঞ ডাক্তার দেখানো উচিত। বা যদি দেখা যায় তাদের সেন্সরি ইস্যু প্রবলেম হয়, তখন একজন অকুপেশনাল থেরাপিস্ট দেখানো উচিত। চিকিৎসাটা যদি হ্যাঁ জি আপা। রিকভারির চান্সটা বেটার, মানে বেশি থাকে। এবং অবশ্যই বাচ্চাকে যাতে একটা একঘেয়েমি পরিবেশে না রেখে তাদেরকে একটু বাচ্চাদের সাথে খেলার একটা স্কোপ করে দেওয়া, নতুন নতুন এনভায়রনমেন্টে হচ্ছে তাদেরকে পরিচিত করে দেওয়া। এবং মারা যাতে এই সেক্টরে মানে এটা না মনে করে যে আমি আজকে বাচ্চার পেছনে করব, কালকে ঠিক হয়ে যাবে, এই কনসেপ্ট থেকে তাদের বের হয়ে আসতে না হবে। না, অনেক সময় লাগে, অনেক সময় লাগবে আপা, বেশি ইফোর্ট দিতে হবে। অনেকটুকু সময় লাগবে আপা, যত বেশি হবে তার ইমপ্রুভমেন্টটা তত মানে ইমপ্রুভমেন্টটা তত বেশি হয় আপা। এবং অবশ্যই তাদেরকে একটা ভালো স্কুলে, তার এইজ অনুযায়ী অবশ্যই হচ্ছে প্রপার এইজে তাদেরকে একটা ভালো স্কুলে দেওয়া, যেমন হচ্ছে বাচ্চার সমস্যা অনুযায়ী অবশ্যই ভালো কিছু স্পেশাল স্কুল কোথায় আছে সেটা তাদেরকে সার্চ করা, এবং মনোবল যাতে না হারায় তারা। এবং তারা এই কিছু ফল্টি বিলিভে তারা যাতে বিশ্বাসিত না হয়, যেমন অনেকে আছে গ্রামের মানুষ বা শহরের মানুষগুলোই বলে যে আপনার শহরের মানুষে, হ্যাঁ। বাচ্চা তোমার পাপের কারণে এই জিনিসটা হয়েছে। আসলে এটার কোনো মেডিকেল কোনো হচ্ছে এটার মানে এটার কোনো ওয়েজই নাই। কারণ এটার মানে এইটার কোনো হচ্ছে এটা এই ইস্যুর সাথে কোনো রিলেট না, কারণ না, অটিজম এটা এখনো পর্যন্ত কেউ স্পেসিফিক বলতে পারে না। সো ফল্টি বিলিভ আমাদেরকে পরিহার করতে হবে। এবং প্রথমটাই আমার হয়ে যায়। সময় বলে যে আমার বাচ্চা কথা বলবে, আরো দেরিতে একটু পরে চিকিৎসা করায়, এই মনোভাব থেকে তারা যাতে বের হয়ে আসে। দেরিতে কথা বলা বাচ্চা আর অটিজম বাচ্চা দুইটা বাচ্চার কন্ডিশনের মধ্যে কিন্তু ভাস্টলি একটা মানে ডিফারেন্স থাকে। কারণ স্পিচ দিলে বাচ্চার শুধু স্পিচের প্রবলেম থাকে, আর অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বাচ্চাদের তাদের হচ্ছে সেন্সরি ইস্যু গুলো থাকে, বিহেভিয়ারাল ইস্যু গুলো থাকে, তারপর হচ্ছে মনোযোগ কম থাকে, তারপর হচ্ছে তার অন্যান্য ক্ষেত্রে যে সোশ্যাল কমিউনিকেশন ক্ষেত্রে প্রবলেম থাকে। সো দ্যাটস ওয়াই তারা যাতে ওই বিলিভের উপর না থাকে যে আমার বাচ্চা শুধু না স্পিচ, থাকে, হ্যাঁ, সেটাই আপা। আমার অন্য বাচ্চারা হয়তো বা কথা দেরিতে বলেছে, বা আমার পরিবারের মধ্যে কেউ কথা দেরিতে বলেছে, আমার বাচ্চা হয়তো বা কথা বলবে, এইটার এই বলবে, হ্যাঁ। থাকা। আমি তাদেরকে অবশ্যই এই সম্পর্কে সচেতন হতে বলবো। অবশ্যই যখন একটা বাচ্চার মধ্যে আর্লি স্টেজে এই সমস্যা পরিলক্ষিত হয়, সেটা ভালোভাবে অবজার্ভ করা, এবং অবশ্যই যাতে অল্প বয়সে বিশেষজ্ঞ ডাক্তারকে দেখানো। যেহেতু অনুষ্ঠানটা শেষ পর্যায়ে চলে আসছে, আমাদের সময় আর শেষ বেশি, পর্যায়ে। আমি হচ্ছে প্রত্যেকটা অভিভাবকদেরকে আজকে মা দিবস উপলক্ষে আমি প্রত্যেকটা মাদেরকে আমি একটা কথাই বলতে চাই, আপনারা কখনো মনোবল হারাবেন না। আপনারা আপনাদের সংগ্রামী জীবনে অবশ্যই এগিয়ে যাবেন, এবং দেখবেন আপনার বাচ্চা একটা বেটার ওয়েতে, একটা বেটার একটা লেভেলে আপনার বাচ্চা মানে সেটেল ডাউন হবে, যেটা দেখে আপনাকে আসলে ভালো লাগবে যে আসলে আমার পরিশ্রমের কারণে আমার বাচ্চাটা এই অবস্থায় এসেছে। সেই আমরা মনে করি যে একটু আমি এফোর্ট দিলাম, এটা সাথে সাথে রেজাল্ট দিবে, না, অনেক সময় না অনেক না আপা, অনেক সময় লাগবে। তো আমি আমার অন্তঃস্থল থেকে, আর আজকে যেহেতু মা দিবস, আমি প্রত্যেকটা হুম, মাকে জানাচ্ছি এই সংগ্রামী জীবনে তারা এখন পর্যন্ত একটা যোদ্ধা হিসেবে কাজ করছে। প্রত্যেকটা মাকে আমি সেটা আপা, এখন এই যুদ্ধটা করছি আপা, কিন্তু আমারও বর্তমানে আমার ছেলেটার পাশে যে কি মানে কে দাঁড়াবে বা কি হবে, যখনই এই জিনিসটা ব্রেনে মানে মনের মধ্যে আসে আপা, কি যে খারাপ লাগে তখন। প্রতিবন্ধী কথাটা বা হচ্ছে অটিজম এই ধরনের প্যাশেন্টের ক্ষেত্রে আমরা যাতে হচ্ছে নেগেটিভ কোনো অ্যাটিটিউড না দেখাই, এবং তাদের ক্ষেত্রে অবশ্যই সহমর্মিতা দেখাই, এটা আমি সকল মানুষের প্রতি আমার মানে আকুল আহ্বান থাকবে। আমি আজকে অনেক প্রোগ্রামটা ধন্যবাদ। আবার ভালো আপা, খারাপ লাগে এই জিনিসটা যে আমাদের এই কিছু কিছু বাচ্চা, বড় বড় অ্যাডাল্ট বাচ্চারা রাস্তায় এদিক ওদিক কাউকে
আমার ছেলেকে নিয়ে রাস্তায় গেলেও কিন্তু ও একে ওকে টাচ করে ধরতে চায়। এই যে পিটায়, গায়ে হাত দেয়। ওদের বাবা মা বেঁচে থাকতে আরেকজন এসে বাচ্চাদের গায়ে হাত তোলে কিভাবে আপা? সেটাই হচ্ছে মানে এটা হচ্ছে মানুষের এত দৃষ্টিভঙ্গি। যদি না, না একটা দৃষ্টিভঙ্গি না দৃষ্টিভঙ্গি আপনি যাই বলেন, আমি আমার গেটের পাশে দাঁড়াইলে রইলাম, একটা একটা ছেলে এসে আমাকে দিকে তাকাইলো বা আমার গায়ে টাচ করলো, ওর জন্য কি আশেপাশে মানুষ ধরে ওকে পিটাইতে শুরু করবে? ওই লোকটার কি সমস্যা, কেন সে আমার গায়ে হাত দিল? ওই জিনিসটা তো আমি আগে দেখবো। মানে তারা মনে করে যে কোনো একটা মুখে কথা বললেই হয়। আসলে আমরা না, না কাঠামোগত একটা হসপিটালে, তাও একটা হসপিটাল বা ক্লিনিকে, যে কিছুদিন আগে আমাদের একটা বাচ্চা, একটা অটিস্টিক বাচ্চা বাবার সাথে স্কুলে থেকে যাচ্ছিল, ওই মেয়েটার, সে কিন্তু বলছিল যে মেয়েটার দিকে তাকাইস, যে আমার দিকে তাকায়ও না। তা আমাদের এই অটিস্টিক বাচ্চারা কিন্তু এরকমই। হ্যাঁ, ওই যে আমার ছেলের সাথেও যদি আপনি 1 মিনিট দেখা করেন, কথা বলেন, ও কিন্তু আপনি যেটা বলবেন সেটাই বলবে, রিপিট করবে, সমানে শুধু রিপিট করবে। হ্যাঁ, আচ্ছা তো ও কিন্তু এমনি কিন্তু পড়তে পারে, খেলাধুলা সবকিছু ঠিক আছে, যে সারাদিন একা একা বসে বসে দাবা খেলে সে। তারপর দাবা খেলা শেষ হবে লুডো খেলবে, লুডো খেলা শেষ হবে তারপর কম্পিউটারে একটু গেমস খেলবে। ওর এই সারাদিনই কাটে এভাবে। আর আমি যখনই ডেকে নিয়ে আসবো যে আসো মাকে একটু হেল্প করো, এখানে একটু কাজ করে দাও, তখন আবার দিব্যি সে মাকে কাজ করে দিবে। হুম, তা একজনের দিকে একজন তাকাবে, আর একটা বাচ্চাকে তার গায়ে আরেকজন হাত তোলার আগেও তো চিন্তা করবে যে এইটা কার ছেলে বা কার মেয়ে। কাঠামোগত পরিবর্তন হয়েছে কিন্তু হচ্ছে আমাদের দৃষ্টিভঙ্গি মানবতা এগুলোর কোনো পরিবর্তন হয় নাই বা আমাদের হচ্ছে যে হিউম্যানিটি বা মোরাল ভ্যালু এগুলো এখনো ডেভেলপ হয়নি। না, হয় কোথাও আপা হয় নাই। হওয়ার ভঙ্গিমা আমার মনে হয় যেন হওয়ার এটা ভঙ্গিমাটা, শুনেন আপা, বাসে যখন আমি চড়ি, ও ইদানিংও বলছে মা বাসে যাব। হ্যাঁ, বা আমি বাসে মনটা খারাপ যে কি করবা, যাবা বাইরে যাবা, চলো মা বাসে যাব। হ্যাঁ, তো আমি এখনো মাঝে মাঝে বাসে উঠি, বাসে উঠে একদম শেষ স্টপেজ যা, তারপর রাস্তাটা চেঞ্জ করে আবার আরেকটা বাস নিয়ে বাস আবার চলে আসে। যে আচ্ছা, এই যে কিছুটা সময় জ্যামের মধ্যে থাকা, করা, এইটাই ওর ভালো লাগাটা। হ্যাঁ, তো মাঝে মাঝে দেখি যে ও 5টা দেখালে, হ্যাঁ, তখন ও বলে কি, আমার দিকে তাকায়, কে, এটা কি কার্ড? আমি কি দেখেন, এটা প্রতিবন্ধী কার্ড, কে প্রতিবন্ধী? তাই বললাম আমি। হ্যাঁ, তা আমি প্রতিবন্ধী, কি করব, ছেলে আমার পাশে। হ্যাঁ, তারপর তর্ক শুরু করে দেয়, আপনার ছেলে তো সবই ঠিক আছে, সমস্যা কি, আপনার ছেলের সমস্যা কি? মানে এই ব্যাপারটা যে বাসের মধ্যে অনেক ফেস করতে হয়। আসলে হচ্ছে আমি কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল আমার চেম্বারে। আমার একটা পেশেন্ট, তার নাম আহিল। আহ, তার সাথে এটা হয়েছে। বাচ্চাটা একটু সেন্সরি ইস্যু আছে আর হচ্ছে মানে অ্যাডাপটিভ রেসপন্সটা একটু কম, যে কার সাথে কিরকম আচরণ করতে হবে সেটা সে বুঝে না। সে হঠাৎ করে একটা মেয়ে অনেক সুন্দর করে সেজেছে বুকের মধ্যে লিপস্টিক দেখে সে মেয়েটার গালে একটু টাচ করেছে। বাট মেয়েটা তো একটু বুঝতে তা আসলে হচ্ছে অন্য সব বাচ্চার মতো কিনা, সে মেয়েটা ঠাস করে না বুঝেই ঠাস করে একটা চড় বসিয়ে দিয়েছে। তখন ওর নানু এসে আমার সাথে বললো, কথাটা শেয়ার করলো এবং সে কান্না করছে। এইরকম যে আপা কত ঘটনা, কত অপমান অপদস্থ আপা, যে বলে কয়ে আপা শেষ করতে পারবো না। এখনো এখনো আমি, যারা আমাকে অনেক বেশি বাজে করেছে, আমি এখনো ওদের সামনে দিয়ে যাওয়ার সময় আমি ছেলেটাকে মাথা নিচে করে ছেলেটাকে টান দিয়ে নিয়ে চলে যাই। আসলে আমি ওদের ওদের তাকায় না, কথাও বলি না আপা। আশেপাশে মানুষ বলবেই, এই বলার ভেতর দিয়ে আগাতে হবে। ওদের দৃষ্টিভঙ্গি থাকবে কিন্তু নিজের দৃষ্টিভঙ্গিটা যখন চেঞ্জ করবেন
যখন আপনার সন্তানকে ভালো অবস্থায় আপনি রাখবেন তখন সমাজ আপনাকে ঠিকই বলবে, বাহবা দিবে। এখনো কিছু মানুষের এখনো কিছু আমার কিছু মানুষের ধারণা আমি শুধুই ওকে নিয়ে এই জার্নিটা করছি। ও এইগুলি যদি না করতাম, আমি যদি ওকে নিয়ে ঘরেই থাকতাম, আমার টাকা পয়সাগুলি সব জমা থাকতো, ফিদা যা হওয়ার তাই হতো। আমি শুধুই এইগুলি করেছি এবং আমি এই যে রোজ সকালে বেরোয় যাই আসি যে এগুলি শুধুই করছি। কি বলবেন? আপনি আপনার মতো এগিয়ে যান, ওদের কথাগুলো ওদের কথা একটু জাস্ট এক পাশে রেখে দেন, আপনি আপনার মতো এগিয়ে যান। আমি আজকের মতো করে প্রোগ্রামটা আমি শেষ করে দিচ্ছি, কারণ হচ্ছে জি আপা। অনেকটা এটা লং টাইম সাসপেন্ড করেছে। আজকের মতো আমি হচ্ছে আসি। জি আসসালামু আপা। আলাইকুম। আর আসসালামু আলাইকুম আপা। আবার আপনাদের সাথে দেখা হবে। আর প্রত্যেকটা সুবিধা বঞ্চিত এবং হচ্ছে যারা বিশেষ চাহিদা সম্পন্ন শিশু আছে তাদের জন্যই হচ্ছে অন্তর্গত নিবেদিত এই প্রোগ্রামটা কাজ করে যাচ্ছে। আপনারা আপনাদের জীবন কাহিনী এবং হচ্ছে আপনাদের হচ্ছে ছোট ছোট গল্প, আপনাদের ব্যতীত মানে না বলা কথাগুলো আপনারা অন্তর্গঠনের ফেসবুক পেজে ইনবক্সে আপনারা ইনবক্স করতে পারেন, ফেসবুকে ইনবক্স করতে পারেন, এবং আমাদের অন্তর্গঠনের ওয়েবসাইটে আপনারা হচ্ছে যোগাযোগ করতে পারেন। আমাদের অন্তর্গঠনের ওয়েবসাইট হচ্ছে www.অন্তর্গঠন.com। এই বলে আমি আমার হচ্ছে আজকের আলোচনা পর্বটি শেষ করেছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ দ্বিতীয় এপিসোডে। আসসালামু আলাইকুম।